ওয়েলকাম টু এমডি কেমিস্ট্রি টিউটোরিয়াল। এর আগের ক্লাসে আমরা আউবাউ নীতি এবং হুন্ডের নিয়ম নিয়ে আলোচনা করেছিলাম। আজকে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো পরমাণুর ইলেকট্রন বিন্যাস। কিভাবে পরমাণুর ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা একবার দেখে নাও, খুব সহজ লাগবে। এবং এই ইলেকট্রন বিন্যাস তোমাদের বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগে। বিভিন্ন ব্যাখ্যা বা বিভিন্ন রকম যে চ্যাপ্টারগুলো রয়েছে আমাদের 12 বা 11-এর পরবর্তী যে চ্যাপ্টারগুলো, কি গ্রুপ কেমিস্ট্রি, প্রত্যেকটা জায়গায় কিন্তু কাজে লাগে। বিভিন্ন গ্রুপ স্টাডি যে রয়েছে এখানে, সেই গ্রুপ স্টাডিতে অবশ্যই কাজে লাগবে। বা বন্ডিং যখন তোমরা পড়বে সেটাতে কাজে লাগবে, পিরিয়ডিক টেবিল তো কাজে লাগবেই। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু এর সঙ্গে রিলেটেড। অতএব তোমরা যদি এই ইলেকট্রন বিন্যাসটা না শেখো তাহলে কিন্তু বিভিন্ন অনেক সমস্যায় পড়বে। অতএব আজকের ক্লাসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কি বুঝতে পারলে তো? আমরা আগের দিন কিন্তু যে আউবাউ নিয়মটা পড়েছিলাম, একটু মনে নিশ্চয়ই তোমাদের আছে। আউবাউ নিয়মটা কি ছিল না, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে, তারপরে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করে। সেই নিয়মটা আমরা একটু মনে করব জাস্ট। এখানে একটা তোমাদের টেবিল বলে দিয়েছিলাম। টেবিলটা কি ছিল? 1s, 2s, 3s, 4s, 5s, 6s। পিটা এরকম ছিল, মনে নিশ্চয়ই পড়েছে তোমাদের। 2p, 3p, 4p, 5p, 6p, 3d, 4d, 5d, 6d, 4f, 5f, 4f, 5f, 4f, 5f, 6f। জাস্ট এইভাবে ডায়াগোনালি রেখাগুলো তোমাদের টানতে বলেছিলাম, এইভাবে এভাবে কিন্তু ইলেকট্রনগুলো পরপর প্রবেশ করবে। তাহলে অতএব আমরা কোনখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে? প্রথমে কিন্তু 1s, এরপরে কার এনার্জি, এরপরে হচ্ছে 2s, এরপরে কিন্তু 2p, এরপরে হচ্ছে 2p, তারপরে কি, তারপরে হচ্ছে 3s, এরপরে হচ্ছে 3p, এরপরে কি 4s, 3pর পর 4s, তারপরে কি 3d, 4p, এইভাবে চলতে থাকবে। 5s। তবে এই অর্ডারটা তোমরা এইভাবে মনে রাখবে। কখনো তোমাদের যখন ইলেকট্রন বিন্যাস, তোমরা অনেক ইলেকট্রন বিন্যাস প্র্যাকটিস করবে, তখন অলরেডি তোমাদের মুখস্থ হয়ে যাবে কোনটার পর কোনটা রয়েছে। 1s, 2s, 2p, 3s, 3p, 4s, 3d, এভাবে তোমাদের মুখস্থ হয়ে যাবে। ওকে, অতএব এটা নিয়ে অত মাথা ব্যথা করে লাভ নেই। এরপর আমরা সরাসরি ইলেকট্রন বিন্যাসে চলে যাব। ঠিক আছে, কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় এবারে দেখো। কিভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় একটা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে হাইড্রোজেন দিয়েই শুরু করি। হাইড্রোজেনটা কিন্তু সব থেকে সিম্পল। হাইড্রোজেনের একটাই ইলেকট্রন জানি, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রন, তার মানে প্রথমে কোন অরবিটাল ফিল আপ করে? প্রথমে এইখানে ঢুকবে। ঠিক আছে, আরেকটা কথা তোমাদের বলা হয়নি, তোমরা নিয়ম একটা রয়েছে এখানে। নিয়মগুলো হচ্ছে কি, এস অরবিটালে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, পি অরবিটালে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে। ঠিক আছে, ডি অরবিটালে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে, এফ অরবিটালে সর্বাধিক 14টি ইলেকট্রন থাকতে পারে। এইটা জাস্ট তোমরা একটু মনে রেখে দিবে। তোমাদের যদিও কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় আমি বলেছিলাম কিভাবে এগুলো ক্যালকুলেট করবে, মোটামুটি এটা মনে রাখবে। এস অরবিটালে 2টো ইলেকট্রন ফুলফিল হওয়ার পরে তারপরে আবার এই এস অরবিটালে যাবে 2টো ইলেকট্রন, তারপর এখানে 6টা ইলেকট্রন ঢুকবে, এটা 6টা ফুলফিল হয়ে গেলে তারপরে এখানে 2টো ইলেকট্রন, তারপরে এখানে 6টা ইলেকট্রন, এভাবে পরপর পরপর ফিল আপ করে করে যাবে। এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস করার নিয়ম। ওকে, আরও কিছু ব্যতিক্রম রয়েছে 2-1টা ক্ষেত্রে, সেগুলো বলে দেবো আমি, সেগুলো সেই কেসগুলো নিয়েও আলোচনা করব। তাহলে চলে যাই আমরা হাইড্রোজেনের কিভাবে ইলেকট্রন বিন্যাস করব। তাহলে তার মানে কি, হাইড্রোজেনের একটি ইলেকট্রন রয়েছে, এই একটি ইলেকট্রন কোথায় প্রবেশ করবে? এই একটি ইলেকট্রন প্রবেশ করবে কিন্তু 1s অরবিটালে। কি তাই তো? তার মানে কি, একটি ইলেকট্রন এখানে 1s 1, এইভাবে আমরা লিখব। এই 1s হচ্ছে এটা অরবিটাল,
আর এই ওয়ানটা হচ্ছে কি ইলেকট্রন সংখ্যা। কি বোঝা গেছে ব্যাপারটা? তার মানে এটা কিন্তু এই ONS প্রথমে কত নম্বর অরবিটাল, তারপরে কোন অরবিটাল, তার মাথায় কিন্তু যে উপরে জাস্ট একটু উপরে এটা কিন্তু ইলেকট্রন কটা রয়েছে সেটা কিন্তু ডিনোট করতে হবে। জাস্ট হিলিয়ামের তাহলে ইলেকট্রন বিন্যাসটা কি হবে? হিলিয়ামের আমরা জানি টোটাল ইলেকট্রন সংখ্যা 2, তার মানে এর ইলেকট্রন বিন্যাসটা কেমন আসবে? 1s, এর দুটো ইলেকট্রন, তাহলে এস অরবিটালে সর্বাধিক দুটো ইলেকট্রন থাকতে পারে, অতএব এর মাথায় আমরা 2 দিয়ে দেবো। তার মানে 1s অরবিটালে দুটো ইলেকট্রন রয়েছে। কি বোঝা গেছে তো? লিথিয়াম, তাহলে লিথিয়ামের ইলেকট্রন সংখ্যা 3। প্রথমে কোন অরবিটালে ঢুকবে? দুটো ইলেকট্রন ঢুকবে 1s এ, 1s2, তাহলে দুটো ইলেকট্রন ঢুকলো। তাহলে এখানে কটা ইলেকট্রন আছে? 3টে ইলেকট্রন আছে। তার মানে 3টে ইলেকট্রন, আরও একটা ইলেকট্রন বাকি আছে, তার মানে আর একটা ইলেকট্রন এর পরের অরবিটালে ঢুকবে। কি তাই তো? তার মানে এখানে আর একটি ইলেকট্রন ঢুকবে 2s অরবিটালে। বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করব। বেরিলিয়ামের কত? অ্যাটমিক নাম্বার 4। কি তাই তো? তার মানে 4টা ইলেকট্রন রয়েছে এখানে। এখানে কীরকম ইলেকট্রন বিন্যাস লিখবো? এখানে 1s অরবিটাল পূর্ণ হয়ে যাবে, এরপরে আরও দুটো ইলেকট্রন বাকি আছে, 2s এ তো দুটো ইলেকট্রন থাকতে পারে আমরা জানি, সর্বাধিক 2s ও পূর্ণ হয়ে যাবে। এভাবে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম এই 4টা ইলেকট্রন বিন্যাস আমরা করলাম। কি তাই তো? এরপরে চলে আসছি আমরা 5 নম্বরে। কি আছে? বোরন। বোরনের ইলেকট্রন বিন্যাস কি হবে? বোরনের 5, 1s2, 2s2, আরও একটা ইলেকট্রন রয়েছে, তার মানে নেক্সট অরবিটালে চলে যাবে, এটা হচ্ছে 2p1। এইভাবে আমরা বোরনের ইলেকট্রন বিন্যাসটা করব। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, যতটা সম্ভব আমি বলে দেব। ওকে, একদম সহজ। পরপর ইলেকট্রন বিন্যাস এইভাবে কিন্তু লিখতে হবে। বুঝতে পারলে তো? এরপরে দেখো কার্বনের ইলেকট্রন বিন্যাস কোনটা? কার্বনের হচ্ছে 6। কিভাবে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করব? দেখো 1s এ দুটো, 2s এ দুটো, তার মানে আরও দুটো ইলেকট্রন আছে, তারপর 2p তে দুটো ইলেকট্রন। কি তাই তো? এইভাবে কিন্তু আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করলাম। এরপর হচ্ছে নাইট্রোজেনের কত? 7। নাইট্রোজেনের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 7টি। তার মানে নাইট্রোজেনের কিভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব? 1s2, 2s2, 2p3। কারণ যদি তোমাদের এখানে জানতে চাওয়া হয় নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন আছে, তার মানে এর সর্ববহিস্থ কক্ষ কটা? দুটো। কি তাই তো? মানে 2 নম্বর কক্ষটা এর সর্ববহিস্থ কক্ষ। এইখানে দেখো সব থেকে বাইরের যে কক্ষটা সেটা কিন্তু এইটা, এই 2 নম্বর কক্ষটা। তার মানে 2 নম্বরে কটা অরবিটাল আছে? এখানে দুটো অরবিটাল। এই অরবিটালে দুটো, এই অরবিটালে 3টি ইলেকট্রন। 2s এ দুটো, 2p তে 3টে। তার মানে এই সর্ববহিস্থ কক্ষে মোট কটা ইলেকট্রন হলো? 3 আর 2, টোটাল 5টি ইলেকট্রন এখানে। কি তাই তো? এখানে 2s এ দুটো এবং 2p তে 3টে। তার মানে টোটাল ইলেকট্রন সংখ্যা হলো কটা? মানে কটা? 5টা। অতএব সর্ববহিস্থ কক্ষে কিন্তু এর 5টা ইলেকট্রন থাকবে। হয়েছে? এবারে হচ্ছে কি অক্সিজেনটা তোমরা নিজেরাই এবারে পেরে যাবে। 8, 1s2, 2s2, 2p4। ওকে, এইভাবে তোমরা নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জাস্ট আমি কয়েকটা ছাড়া তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয়। তোমরা বাকি যেগুলো আমি ছেড়ে দিচ্ছি সেগুলো তোমরা নিজেরা বাড়িতে করবে, এগুলো তোমাদের হোম টাস্ক থাকলো। ম্যাগনেসিয়াম দেখো, আমি ম্যাগনেসিয়ামে চলে যাচ্ছি। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 ইলেকট্রন বিন্যাসটা কত হবে? 1s এ প্রথমে প্রবেশ করবে, কি তাই তো? 1s, তারপর 2s2, 2p6, 3s2। দেখো টোটাল 12 নম্বর, মানে 12টা ইলেকট্রন, মানে টোটাল 2, 2, 4, 6, 10, 2, 12 টোটাল। তাহলে কিন্তু 12টি ইলেকট্রন এইভাবে আমাদের করতে হবে। মানে 1s পূর্ণ হয়ে গেল, তারপরে 2s, তারপরে 2p, তারপরে 3s। এইভাবে ইলেকট্রন তোমাদের
প্রবেশ করাতে হবে একটা একটা অরবিটালে। যদি বলে এখানে সর্ববহিস্থ কক্ষে কটি ইলেকট্রন, এর সব থেকে বাইরের কত নম্বর অরবিটালটা রয়েছে, 3 নম্বর অরবিটালটি। এই 3 নম্বর অরবিটালে টোটাল কটা ইলেকট্রন, দুটো। তার মানে কি এখানে সর্ববহিস্থ কক্ষে ম্যাগনেসিয়ামের কিন্তু দুটি ইলেকট্রন রয়েছে, কি তাই তো? এভাবে কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করবো। ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম তোমরা পেরে যাবে অলরেডি 13 1s2 2s2 2p6 3s2 3p1। দেখো এভাবে কিন্তু এর পি কক্ষে একটা দিয়েই শেষ হচ্ছে, কিন্তু আর ইলেকট্রন নেই। 6 4 10 2 12 একে 13। এইভাবে কিন্তু টোটাল এর বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত, এর বাইরের কক্ষের ইলেকট্রন সংখ্যা 3, মানে এই দুটো বাইরের কক্ষ 3 নম্বর কক্ষটা, অতএব 2 + 1 = 3, কি তাই তো? এইভাবে আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গনের একটু দেখি, আর্গন আর্গন কত নম্বরে আছে, 18। কি আর্গনের কত নম্বরে আছে, 18 নম্বরে আছে। তাহলে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো এই যে নিষ্ক্রিয় মৌলগুলো, হিলিয়াম, নিয়ন, আর্গন। নিয়নের দেখবে 2p কক্ষক পুরো। নিয়ন কত নম্বরে ছিল, নিয়ন হবে কিন্তু 10 নম্বরে। তা নিয়ন যদি 10 নম্বরে হয় তখন দেখো পি কক্ষ পূর্ণ অবস্থায় সেখানে কিন্তু শেষ হয়েছিল। ঠিক সেই রকমই আর্গন, এখানে দেখো 3p, 3pতে হাইয়েস্ট ইলেকট্রন থাকে 6টা, তার মানে এই 6টা থেকেই শেষ হয়েছে। অতএব এখানে পি কক্ষে টোটাল 6টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এখানে পরিপূর্ণ অরবিটাল গেইন করছে, কি তাই তো? ফুলফিল পি অরবিটাল। এখানে বাইরের কক্ষে টোটাল কত ইলেকট্রন, দেখো 8টা ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ। এই দেখো অষ্টক পূর্ণ হয়েছে, এই জন্যই তো এটা নিষ্ক্রিয় গ্যাস, কি তাই না? এইভাবে কিন্তু আমরা এমনি নর্মালি যে ইলেকট্রন বিন্যাসগুলো হয় সেভাবে করে যাব। এরপরে পটাশিয়াম 19 নম্বরে। পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু দেখে নিই। পটাশিয়াম, এরপরে পটাশিয়াম হচ্ছে 19। কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1। দেখো 19 হয়েছে কিনা, 6 2 2 4 6 10 8 18 একে 19। এভাবে কিন্তু পটাশিয়ামের আমরা ইলেকট্রন বিন্যাস করব। কি বোঝা গেল ব্যাপারটা? জাস্ট এইভাবেই কিন্তু আমরা এই ইলেকট্রন বিন্যাসগুলো একটু শিখে নেব। এরপরে রয়েছে ক্যালসিয়াম, ক্যালসিয়ামে 4s2, পরপর ইলেকট্রন, তখন এস কক্ষ ভর্তি হয়ে যাবে। এরপরে পটাশিয়ামের পরে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে কি, পটাশিয়াম, ক্যালসিয়াম, তারপরে কি স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ওইগুলো একটু জাস্ট দেখে নিই, সহজ খুবই। দেখো স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস, এরপরে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো। এই স্ক্যান্ডিয়াম হচ্ছে 21 কেমন করে আমরা করব, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d1, কি তাই তো? স্ক্যান্ডিয়ামের কিন্তু দেখো 21, 6 4 10 10 20 আর একে 21। দেখো এখানে কিন্তু 4sটা আগে পূর্ণ হয়েছে, তারপরে কিন্তু 3d, ঠিক আছে? এই কারণের জন্য আমরা জাস্ট এমনি যখন ইলেকট্রন বিন্যাস করব তখন কিন্তু এইভাবেই এর ইলেকট্রন বিন্যাসটাকে ফলো করব। এরপরে স্ক্যান্ডিয়ামের পর কি আছে, টাইটানিয়ামের 22 তখন হবে 3d2, কি তাই তো? সবটাই একই হবে, তখন টাইটানিয়ামের কি হবে 22 সবটাই একই হবে, লাস্টে জাস্ট 3d2। ভ্যানাডিয়াম 23, কি তাই তো? পুরোটাই একই হবে, লাস্টে হবে 3d3, পুরোটাই একই হবে, যতটা আছে এই 4s পর্যন্ত পুরোটাই একই হবে, জাস্ট এইটার জায়গায় 3d3। এরপরে দেখো, এরপর হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়ামটা কি, এরপরে ক্রোমিয়ামটা হচ্ছে 24-এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে তাহলে? দেখো নর্মাল নিয়মে যদি করি আমরা, এই 4s2 পর্যন্ত একই থাকবে, তারপরে কিন্তু কত হবে, এটা 3d4 হওয়ার কথা, কিন্তু এটা কিন্তু এইরকম হয় না, এটা কিন্তু একটু অন্য নিয়ম রয়েছে, সেই নিয়মটা আমি একটু বলছি। এই ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা একটু ব্যতিক্রম লক্ষ্য করা যায়, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইলেকট্রন বিন্যাস। মনে রাখবে ডি অরবিটালে
টোটাল কটা ইলেকট্রন থাকতে পারে আমি বলেছি 10টি ইলেকট্রন, এর অর্ধেক সংখ্যক মানে কি 5টি ইলেকট্রন, কি তাই তো? এবং ফুলফিল মানে কি 10টা ইলেকট্রন এবং অর্ধেক সংখ্যক মানে 5টা ইলেকট্রন। মনে রাখবে ডি অরবিটালে যখন 10টি অথবা 5টি ইলেকট্রন থাকবে তখন ওই অরবিটালটি একটা স্থায়িত্ব অর্জন করবে, ওই পরমাণুটাই একটি স্থায়িত্ব অর্জন করবে। বুঝতে পারলে তো? মনে রাখবে যখন ডি অরবিটালে 10টি অথবা 5টি ইলেকট্রন থাকবে, মানে হাফ ফুলফিল বা হাফ ফিল থাকবে, তখন কিন্তু ওই পরমাণুটা একটা অতিরিক্ত স্থায়িত্ব অর্জন করবে। এই কারণে যে কোনো পরমাণু চাইবে একটা অরবিটালটাকে হাফ ফিল্ড অথবা ফুলফিল রাখার জন্য। তখন কি করবে, এইরকম যদি সৃষ্টি হয়, অর্থাৎ প্রি সিচুয়েশন অফ হাফ ফিল্ড অথবা প্রি সিচুয়েশন অফ ফুলফিল্ড যদি এইরকম অবস্থার সৃষ্টি হয়, তখন কি হবে না, তখন কিন্তু এই দেখো এখানে তার মানে কি হওয়ার কথা, 4s অরবিটালে দুটো থাকার কথা। তার মানে নর্মাল নিয়মে আমরা যদি করি এইটাকে একটু তোমাদের আমি লিখে দিচ্ছি, 1s 2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 এইটা হওয়ার কথা। কিন্তু আমি কি বললাম, ডি অরবিটালে সবসময় একটা পরমাণু চাইবে যে যদি প্রি সিচুয়েশন অফ হাফ ফিল্ড থাকে অথবা প্রি সিচুয়েশন অফ ফুলফিল্ড থাকে, তখন সে চাইবে কিন্তু হাফ ফিল্ড অথবা ফুলফিল্ড অবস্থা অর্জন করতে। তার মানে কি ডি অরবিটালে আর একটি ইলেকট্রন হলে কিন্তু এখানে হাফ ফিল্ড হয়ে যাবে। এই জন্য এখানে ইলেকট্রনটা কি করে, একটা ইলেকট্রন এইখানে চলে আসে। বুঝতে পারলে? তার মানে এর যে ইলেকট্রন বিন্যাসটা হয় সেটা কিন্তু প্রকৃত ইলেকট্রন বিন্যাসটা এইরকম, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1। 4sটাকে আমি জাস্ট পরে লিখলাম, ওকে, কোনো সমস্যা নেই। এভাবে কিন্তু ইলেকট্রন বিন্যাসগুলোকে লেখা হয়। জাস্ট এই 4s-এ একটা ইলেকট্রন আছে বলে এখানে লাস্টে লিখলাম আমি, যেহেতু 4 নম্বর অরবিটাল এই জন্য আমি পরে লিখলাম। 3 নম্বরগুলো সব এক জায়গায় লিখলে সেক্ষেত্রে ভালো দেখায়, এই কারণের জন্য সবগুলো 3 নম্বর যে অরবিটালগুলো আছে সেগুলো একসঙ্গেই লিখলাম আমি। তাহলে বুঝতে পারলে এই যে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা যে প্রথমে করেছিলাম এটা ভুল, এটা কিন্তু ঠিক, সঠিক ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p5 3p6 3d5 4s1। তাহলে এর ইলেকট্রন বিন্যাসটা কি হলো, 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s1, এটাই হবে এর সঠিক ইলেকট্রন বিন্যাস। এরপরে ক্রোমিয়ামের পর কি আছে, ক্রোমিয়ামের পর আছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা কি হবে সেটা নর্মালি যদি আমরা করি দেখতে পাবো, ম্যাঙ্গানিজ হচ্ছে 25, এটা 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d5। বুঝতে পারলে? তোমরা চাইলে এই 3d5টাকে আগে লিখতে পারো এবং 4s2টাকে লাস্টে লিখতে পারো, কোনো সমস্যা নেই। জাস্ট তোমাদের এই অর্ডারটাকে মেনটেন করার জন্য আমি এভাবে লিখলাম, তোমরা এই 4sটাকে কিন্তু শেষে লিখতে পারো, এতে কোনো সমস্যা হবে না। বুঝতে পারলে তো? তার মানে এটা আমরা ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা এইভাবে জাস্ট করে দিলাম, ওকে। এবার আয়রন আছে 26 নম্বরে। আয়রনের ইলেকট্রন বিন্যাসটা তোমরা নিজে করবে, আয়রন 26, এটা তোমাদের নিজেদেরকে দিলাম। কোবাল্ট 27, এটাও তোমাদের নিজেদের দিলাম। নিকেল 28, এটাও দিলাম। এটা কিন্তু আসবে 3d6, লাস্টে যেমন আছে তেমন থাকবে, ওকে। এখানে যেমন আছে তেমন থাকবে 3d7, নিকেল যেমন আছে তেমন থাকবে 3d8, এভাবে কিন্তু এগুলো আসবে। কপারের কিন্তু ইলেকট্রন বিন্যাসে ওই রকম একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখো এই কপারের ইলেকট্রন বিন্যাসটা একটু করব। কপারের ইলেকট্রন বিন্যাস, কপারের কত 29। কপারের ইলেকট্রন বিন্যাসটি আমরা যদি নিয়ম মতো করি, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d9 যদি নিয়ম মতো করি, কি তাই তো?
আমি কি বলেছি নিয়মটা, যখনই প্রি সিচুয়েশন অফ হাফ ফিল্ড অথবা প্রি সিচুয়েশন অফ ফুল ফিল্ড এরকম সৃষ্টি হবে, তখন কিন্তু একটা ইলেকট্রন কিন্তু তার আগের অরবিটাল থেকে চলে যাবে পরের অরবিটালে। মানে এখানে 4s থেকে একটা ইলেকট্রন, মানে এখানে ডি অরবিটালে সর্বাধিক 10টা ইলেকট্রন থাকতে পারে, 10টা হলে ফুল ফিল্ড হবে। এখানে কটা আছে? 9টা। তার মানে এই অরবিটালটা যদি আর একটি ইলেকট্রন পায় তাহলে কিন্তু এ ফুলফিল্ড অবস্থা অর্জন করবে, এবং সেক্ষেত্রে এটা কিন্তু অতিরিক্ত স্থায়িত্ব অর্জন করবে এই পরমাণুটি। এই কারণে কি করবে, একটা ইলেকট্রন এই ডি অরবিটালে চলে যাবে। অতএব এটা কেমন আসবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, 3d10। আমরা জাস্ট এভাবে না লিখে আগে 3d10 লিখবো, তারপরে 4s1। ওকে, আগে আমরা 3d10, 4s1 এইভাবে আমরা কপারের ইলেকট্রন বিন্যাসটা করে নেব। কি বোঝা গেল তো? আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাসটা অলরেডি 3d10, 4s2 এভাবে হবে। এরপরে রয়েছে জিঙ্ক 30তে যেমন আছে এটা তেমনই থাকবে, লাস্টে জাস্ট 3d10 এটা আসবে 4s2 হয়ে যাবে, 3d10, 4s2। বাকি পুরো এতটা পর্যন্ত একই রকম মনে থাকবে। এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করে নেব। এরপরে আমরা একটু ক্যাটায়নের কিভাবে ইলেকট্রন বিন্যাস হয় সেটা দেখে নিই, ঠিক আছে? দেখো, প্রথমে আয়রনের ইলেকট্রন বিন্যাসটা আমরা জানি, তো তোমাদেরকে করতে বলা হয়েছে Fe2+ এবং Fe3+ এর ইলেকট্রন বিন্যাস করো, ঠিক আছে? এখানে আয়রনের কত? 26, কি তাই তো? আয়রনের যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কিন্তু 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d6 এইভাবে কিন্তু আমরা এই ইলেকট্রন বিন্যাসটা করব। আমরা এখানে বেটার হয় এরকম যদি লিখি 3d6, 4s2, অ্যাকচুয়ালি এর কোয়ান্টাম সংখ্যা তো বেশি 4s, ওই জন্য এটাকে আমি সব থেকে পরে লিখলাম, মানে একদম বাইরে লিখলাম, সবার শেষে লিখলাম এই কারণের জন্য, মানে এটার মুখ্য কোয়ান্টাম সংখ্যা সব থেকে বেশি 4, এটা 3, এই জন্য এটাকে পরে লিখলাম। আর কারণ অবশ্য রয়েছে, তোমরা বুঝতে পারবে। আয়রনের তাহলে কত সিস্টেম হলো? 3d6 সিস্টেম হলো, ঠিক আছে? দেখো, যদি আমাদের Fe2+ এবং Fe3+ এইরকম ধরনের কোনো ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করতে দেয়, তখন কিন্তু নর্মাল যে পরমাণুটা, এই পরমাণুর আগে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। অর্থাৎ Fe2+ এবং Fe3+ এইরকম যদি তোমাদের ইলেকট্রন বিন্যাস করতে দেয়, তাহলে তোমাদের কিন্তু কি করতে হবে, প্রথমে নর্মাল যে পরমাণুটা, পশম পরমাণুটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তারপর তার সব থেকে বাইরের যে কক্ষ, মানে সব থেকে যে শেষ অরবিটালটা, এখানে কিন্তু সব থেকে শেষ কোনটা, যার মুখ্য কোয়ান্টাম সংখ্যা সব থেকে বেশি, বুঝতে পারলে তো? তার মানে কি 4s, এই 4s এর ইলেকট্রন মানে মুখ্য কোয়ান্টাম সংখ্যা সব থেকে বেশি, এইটা থেকে কিন্তু ইলেকট্রন বের করতে হবে। Fe2+ মানে কি, দুটো ইলেকট্রন আয়রন থেকে বের করলে Fe2+ পরিণত হয়, কি তাই তো? তার দুটো ইলেকট্রন কোথা থেকে বেরোবে? 3d থেকে নয়, কিন্তু এখানে কিন্তু 4s থেকেই বেরোবে। কেন? এর মুখ্য কোয়ান্টাম সংখ্যা সব থেকে বেশি, এই জন্য এখান থেকেই আমরা ইলেকট্রন বের করব। তার মানে Fe2+ এর ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6। এটা হলো কি না Fe2+ এর ইলেকট্রন বিন্যাস 3d6 সিস্টেম, দেখতে পাচ্ছ? আর তাহলে Fe3+ মানে কি হবে? তখন এই ডি থেকে একটা ইলেকট্রন বের করে নিতে হবে। দেখো, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d5, মানে আরো একটা ইলেকট্রন বের করে নিলে তারপরে 3d, মানে তারপরে 3d5 হবে, মানে কি হবে? Fe3+ হবে। দেখো, এখানে কিন্তু এটা অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে, কি তাই তো? তোমাদের যদি প্রশ্ন করা হয় Fe2+ এবং Fe3+ এর মধ্যে কে বেশি স্থায়ী, স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখানে কিন্তু 3d5, মানে কি, এটা কিন্তু একটা অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে এখানে অরবিটালটি। তার মানে এই দুটো আয়নের মধ্যেই Fe2+ এবং Fe3+ কে বেশি স্থায়ী? Fe3+টা অবভিয়াসলি বেশি স্থায়ী, কি তাই তো? এই জন্য আমরা এটা
অনেক সময় পরীক্ষায় এটা কিন্তু দেওয়া হয় যে Fe2+ এবং Fe3+ এর মধ্যে কে বেশি স্থায়ী। তোমরা বলবে এই দুটো ইলেকট্রন বিন্যাস দিয়ে বলবে যেহেতু এই ক্ষেত্রে ডি অরবিটালটি অর্ধপূর্ণ অবস্থায় রয়েছে সেই কারণের জন্য Fe3+ বেশি স্থায়ী। কে বুঝতে পারলে? অনুরূপভাবে তোমরা নিকেল 2+, কোবাল্ট 2+ এই ইলেকট্রন বিন্যাসগুলো করবে। এটা হোম টাস্ক দিলাম, কি তাই তো? নিকেল 2+ এবং কোবাল্ট 2+। আরও করতে পারো কপার 2+ ইলেকট্রন বিন্যাস তোমরা করতে পারো। হোম টাস্ক সবগুলো দিলাম কিন্তু আমি এগুলো। ওকে, একটা শর্ট ট্রিক তোমাদের বলে দিই কিভাবে তোমরা কোনটা কত ডি সিস্টেম কিভাবে মনে রাখবে। জাস্ট এইভাবে, প্রথমে 21 নম্বর থেকে 21 থেকে তোমরা লিখে যাবে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। এইভাবে তোমরা পরপর লিখে নেবে। স্ক্যান্ডিয়াম কত নম্বরে আছে? 21। মনে রাখবে প্রত্যেকটা 2+ সিস্টেম, এগুলোর যদি 2+ সিস্টেমের সব থেকে বাইরের আউটার ইলেকট্রনিক কনফিগারেশনটা কীরকম আসবে তোমাদের যদি ডাউট কোনো থাকে তাহলে সেই জন্য আমি জাস্ট এটা শর্ট ট্রিক বলে দিচ্ছি। মনে রাখবে এটা সব 3D সিস্টেম, অবশ্যই সব 3D সিস্টেম। এটা 3D1, এটা 3D2, এটা 3D3, এটা 3D4, এটা 3D5, এটা 3D6, 3D7, 3D8। প্রত্যেকটা আয়নের 2+ আয়নগুলোর ইলেকট্রন বিন্যাসগুলো তোমাদের শেষে কি আসবে মিলিয়ে নেওয়ার জন্য কিন্তু একটা ছোট্ট রকম মানে উপায় বলে দেওয়া হলো। 3D9 আর Zn2+, 3D10। জাস্ট তোমরা গাঁট গুনবে 21 নম্বর থেকে স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ঠিক আছে? এভাবে তোমরা যে যত গাঁটে আসবে ভাববে সে ততই কিন্তু কি সিস্টেম, তত ডি সিস্টেম। স্ক্যান্ডিয়াম দেখো 1 নম্বরে আছে D1, স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম 2 নম্বর গাঁটে আছে, এই জন্য কি এটা কিন্তু D2, কি তাই তো? স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম 3 নম্বরে আছে D3। এরকমভাবে জিঙ্ক দেখবে 10 নম্বর গাঁটে আসবে, তার মানে কি D10 সিস্টেম। এভাবে তোমরা কিন্তু গাঁট গুনে কোনটা কত সিস্টেম, কোন 2+ আয়নটা কত সিস্টেম, কত ডি সিস্টেম সেটা তোমরা সহজেই মনে রাখতে পারবে। এভাবে তোমরা ইলেকট্রন বিন্যাসগুলো একটু জাস্ট খেয়াল করে রাখবে, খুবই সহজ এগুলো। মানে তোমাদের এই 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 যে শর্ট ট্রিকটা বলে দিলাম এটা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কাজে লাগবে, খুবই সহজেই তোমরা এটা মনে রাখতে পারবে। আমরা তাহলে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাস করতে শিখে গেলাম। এবার আমরা অ্যানায়নের কীভাবে ইলেকট্রন বিন্যাস করতে হয় সেটা একবার জেনে নেব। দেখো কীভাবে অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করতে হয়। ধরো তোমাদের Cl- এর এই যে অ্যানায়নটি এটার ইলেকট্রন বিন্যাস করতে দিল। এর ইলেকট্রন বিন্যাস কী হবে? আমরা কিন্তু ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস জানি, কি তাই তো? ক্লোরিন মানে আমরা কি জানি? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কত? 17। অতএব এর ইলেকট্রন সংখ্যাও 17। এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি কি হবে? O1s2, 2s2, 2p6, 3s2, 3p5, 2 2 4 6 10 7 17, কি তাই তো? অতএব ক্লোরিন কিন্তু এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে হবে। তার মানে Cl- এর কটা ইলেকট্রন হবে? ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করে তখন কিন্তু সে কি হয়? Cl- আয়নে পরিণত হয়। এটা আমরা সবাই জানি, কি তাই তো? অ্যানায়ন। তাহলে এর ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে? একটা বেশি হবে, 18 হবে। অতএব এর ইলেকট্রন বিন্যাস কি হবে? সব কিছুই একই থাকবে, এখানে 3p5 এর জায়গায় 3p6 হয়ে যাবে। জাস্ট 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। অর্থাৎ এটা কিন্তু আর্গনের কাঠামো লাভ করবে, কি তাই তো? যে কোনো পরমাণু যখন অ্যানায়নে পরিণত হয় তখন কিন্তু সে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো পাওয়ার জন্যই কিন্তু এই অ্যানায়নটা উৎপন্ন করে, এবং এটা স্টেবল Cl- আয়ন। কি ব্যাপারটা বোঝা গেল? এইভাবে আমরা অ্যানায়নের ইলেকট্রন বিন্যাস করব। ধরো তোমাদের আবার একটা S2- অ্যানায়ন দিল, বলল এর ইলেকট্রন বিন্যাস কেমন দেখাও। কিভাবে তোমরা করবে? সালফারের এমনি তোমরা ইলেকট্রন বিন্যাস জানো। সালফারের আমরা কত জানি? সালফারের আমরা জানি 16। তাহলে S2- এর কত হবে? এখানে 2- মানে দুটো ইলেকট্রন এখানে অ্যাড হয়েছে, অতএব S2- এর ইলেকট্রন সংখ্যা হবে কত? 18। তাহলে এখানে এর ইলেকট্রন সংখ্যা হবে 18।
অতএব এর ইলেকট্রন বিন্যাস কিন্তু সেম, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। অ্যানায়নের ক্ষেত্রে কিন্তু এমনি নর্মাল পরমাণুটা না করলেও চলে, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে তোমাকে নর্মাল যে এমনি নিউট্রাল পরমাণুটার ইলেকট্রন বিন্যাসটা করে নেওয়ার একটু দরকার হয়। বুঝতে পারলে তো? এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাস করব। তাহলে আমরা ক্যাটায়ন, অ্যানায়ন এবং পশম পরমাণু প্রত্যেকটারই কিন্তু ইলেকট্রন বিন্যাস আমরা কীভাবে করতে হয় জেনে গেলাম। কি তাই তো? তোমরা একটু বেশি বেশি উদাহরণ নিয়ে প্র্যাকটিস করবে, তাহলে ব্যাপারটা একেবারে সহজ হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, টাটা।